নির্বাচনের আসন বণ্টন নিয়ে জামায়াতের নেতৃত্বাধীন জোটে অনৈক্য দেখা দিয়েছে। জামায়াতের নেতৃত্বাধীন ইসলামী জোট ভাঙনের মুখে পড়েছে। চরমোনাই পীরের অবস্থানের কারণেই মূলত জোটগত নির্বাচনে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দর্শক, এটা আর এখন গোপন রাখার কোনো বিষয় না যে এই জামাতের নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট ভেঙে যাওয়ার প্রধান কারণই হচ্ছে যে ইসলামী আন্দোলন যার নেতৃত্বে আছেন চরমোনাই পীর সাহেব মুফতি সৈয়দ রেজাউল করিম, তিনি আসলে বেশি আসন দাবি করতেছেন। বিএনপি শীর্ষ পর্যায়ের নেতা যখন বলেন নিকাব পতিতাদের পোশাক হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখন তিনি নারীদের চরিত্রে যারা বহুকাল ধরে বিশ্বাস আত্মমর্যাদার প্রতীককে নিকাব হিসেবে ধারণ করেছে সেইখানে তিনি কাদা ছুঁড়েছেন। তাকে স্পষ্টভাবে জানাতে চাই, নারীদের চরিত্রে যখন তিনি কাদা ছুঁড়েছেন তার উল্টা প্রতিঘাত তাকে নিতে হবে। বিএনপি মারছে, বিএনপি মারছে। আমি ইন্ডিয়া খেলা খেলা না না মজাক না, শক্তি মারছে আমার বিএনপি বিএনপি মানুষ যে লিডার আছে। আমরা আসছি একজন টিমের পক্ষ থেকে, তারেক রহমান, মা নাই, বাপ নাই, বাবা নাই, ভাই নাই, এই দুনিয়ায় এক আল্লাহ আর এই জনগণ ছাড়া ওনার কেউ নাই। ডক্টর ইউনূস স্যার কাকে ভোট দিবে এটা যদি জানা যায় তো, ওনার এই মনের খবরটা, উনি যাকে ভোট দিবে সেই হবে এই দেশের প্রধানমন্ত্রী। প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বা কতটা গুরুত্বপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, যারা নিউজটি অন করেছেন তারা নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের দুটো শক্তি দাঁড়িয়ে যাবে, এক ন্যাশনালিস্ট, এক ইসলামিস্ট। ন্যাশনালিস্ট বলতে আমরা জিয়াউর রহমানের বিএনপিকে বুঝি, যেটি এই মুহূর্তে একজন প্রজ্ঞাবান রাজনীতিক জনাব তারেক রহমানের নেতৃত্বে চলছে, যিনি এই বিএনপিকে ভঙ্গুর দশা থেকে টেনে তোলার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছেন। তিনি দিনরাত কাজ করছেন। পাশাপাশি রয়েছে বিপরীতে বাংলাদেশের একটা জনপ্রিয় নাম জামায়াতে ইসলাম। এরা ফ্যাসিস্ট হাসিনার আমলে তাদের শীর্ষ নেতাদের হারিয়েছেন অজস্র নেতা কর্মীকে, কিন্তু আপোষ করেনি ফ্যাসিস্টদের সাথে। তার মানে এই দুটো দল মোটা দাগে পরীক্ষিত রাজনীতি। বাংলাদেশের একটা পরিচ্ছন্ন রাজনীতিতে বিএনপি এবং জামাত দুটো মুখোমুখি শক্তি, যদিও বিগত কয়েক যুগ ধরে তারা ছিল একজোট বন্ধু, সীসাগলা প্রাচীরের মতো। কিন্তু আগামী নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ নেই, সেহেতু তারা দুই দলই এখন মুখোমুখি অবস্থানে আছে। এখন কোনো বক্তব্য সত্য বললেও কেউ কারো পক্ষে আপনারা বিবেচনা করে ফেলেন, এটা একটু আমাদের জন্য অনভিপ্রেত। দর্শক, বিএনপি এখন ঠিক সঠিক পথে হাঁটছে যখন তারেক রহমান দেশে পা রেখেছেন, কিন্তু তারেক রহমান দেশে আসার আগ পর্যন্ত আমরা বিএনপিকে দেখেছি টালমাটাল অবস্থায়। প্রশ্ন হলো, এই মুহূর্তে জামাত কি সঠিক পথে আছে? জি, জামাত কিছু ভুল করেছে, সেই ভুলের মাসুলও তারা দিতে শুরু করেছে। যেমন বিএনপি প্রথম দফায় তারা অনেকগুলো আসনে তাদের মনোনয়ন চূড়ান্ত করলেও কিছু কিছু আসনের জোটকে দেবে বলে তারা সেই আসনগুলোতে তাদের প্রার্থী কনফার্ম করেনি। আর জামাত সেই ট্র্যাপে পা দিয়েছে, অর্থাৎ জামাত ধরে নিয়েছিল 8 দলীয় যে জোট, সেই জোটই তারা অক্ষুণ্ণ রাখবেন। আর সেই হিসেবে জামাত ইসলাম তখন 8 দলকে নিয়ে 300 আসনের প্ল্যান করেছে। আর এই 300 আসনের মধ্যে বাংলাদেশের অন্যতম আরেকটি জনপ্রিয় ইসলামিক দল চরমোনাই, সেই দলটিকে জামাত ভেবেছিলেন যে এই আসনের মধ্যে তাদেরকে রাখবেন। পাশাপাশি মাওলানা মামুনুল হকেও তারা মাথায় রেখেছেন এনসিপির মতো আরো অনেকগুলো দলকে। ওই সময়টাতে জামাতের অনেক নীতি নির্ধারকরা আমাদের বলতেন যে এই 8 দলীয় জোট ভাঙবে না, এটা অক্ষুণ্ণ থাকবে। তাই বিগত যখন তারা মনোনয়ন দিয়েছেন এবং প্রার্থীতার জন্য আবেদন করা হয়েছে, তখন 1 থেকে 1.5 ডজন আসনে জামাত কোনো প্রার্থী রাখেনি, এবং সেই আসনগুলো বলা যাচ্ছে মামুনুল হক এবং চরমোনাইকে দিতে পারে জামাত, এই বিষয়টি চূড়ান্ত হয়েছিল। কিন্তু সর্বশেষ যে তথ্যটি আমরা পেলাম, সেখানে বোঝা যাচ্ছে যে জামায়াতের সাথে চরমোনাইয়ের বনিবনা শেষ পর্যন্ত হচ্ছে না। জামাত চরমোনাইকে 40টি আসন দিতে চাইছে এই মুহূর্তে, যদিও তারা প্রথমে 30টি দিতে চেয়েছে। এরপরে চরমোনাই এই বিষয়টিতে রাজি না হওয়ায় তারা আরো 10টি বাড়িয়ে দিয়েছে, কিন্তু চরমোনাই তারপরও নাখোশ। চরমোনাই চাইছে এই মুহূর্তে 100 আসন। এখন প্রশ্ন করেন, জামাতের মতো একটি ইসলামিক দল যদি চরমোনাইকে 100 আসন দিয়ে দেয়, তাহলে বাকি জোটকে যদি আরো 50টি দেয়, 150টি আসন। এখন জামাত চাইছে যে চরমোনাইয়ের যেহেতু একটু আঞ্চলিক দল, বলা হয় যে এটা বরিশাল কেন্দ্রিক একটি দল, সারা দেশে তাদের জনপ্রিয়তা আছে, কিন্তু চরমোনাইয়ের একটা দুর্বল জায়গা হলো চরমোনাইয়ের প্রত্যেকে চরমোনাইকে ভোট দেয় না। আপনারা দেখবেন যে বরিশাল বিভাগের মধ্যে চরমোনাইয়ের খুব শক্তিশালী নেটওয়ার্ক আছে, শক্তিশালী সংগঠন, কিন্তু সেখানেও তারা কোনো এমপি পদ বাদে পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে তারা বিজয় লাভ করতে পারে না। যে কারণে বলা হয় যে চরমোনাইয়ের যে অনুসারীরা আছেন তারা চরমোনাইকেও ভোট দেন না, কারণ চরমোনাই একটি দায়ী সংগঠন, ইসলামের জন্য খেদমতকারী সংগঠন।
তারা ইসলামের জন্য কাজ করেন, কিন্তু তাদের যারা অনুসারী এরা বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ভাগ হয়ে যান। এটা কিন্তু সত্যতা আছে। আমি এমন অনেক বিএনপিকে চিনি, এমন অনেক আওয়ামী লীগের লোককে চিনি যারা চরমোনাইকে ভালোবাসেন, অনুদান দেন, চরমোনাইয়ের মাহফিলে যান, চরমোনাইয়ের তালিমে যান, কিন্তু ভোটটা আওয়ামী লীগে দেন। কিন্তু জামাতের ক্ষেত্রে বিষয়টা পুরো ভিন্ন। জামাত ইসলামী এমন একটি সংগঠন, তারা তাদের ভোটের জন্য প্রয়োজনে লড়াই করেন, যুদ্ধ করেন, জীবন দেন, কিন্তু তারা কখনো বিপরীত ব্যক্তিকে ভোট দেন না বা ভোট বিক্রি হওয়ার সুযোগ দেন না। তো এই ক্ষেত্রে চরমোনাইয়ের সারা দেশে তাদের অনুসারীদের দিয়ে হিসেব করা যায় না আসলে প্রকৃত ভোট সংখ্যা তাদের কত। গেল একটা। দ্বিতীয় বিষয় হলো জামাত যে আসনগুলো ফাঁকা রেখেছে এবং মনোনয়ন চূড়ান্ত করেনি বা সেখানে প্রার্থীরা আবেদন করেনি, এই আসনগুলোতে এখন যদি কোনোভাবে চরমোনাই বা মামুনুল হক চলে যায় জোট ভেঙে, জামাতের এই আসনগুলোতে কোনো প্রার্থী থাকবে না। এটা জামাতকে একটা বড় চাপে ফেলে দিয়েছে। এটা জামাতের একটি ভুল থেকে আমি বলবো যে জামাত এই ভুলটি করেছে। একটি কি বলবো যে এতগুলো জ্ঞানী লোকের সংগঠন, ইসলামিক আন্দোলনের একটা দল, তারা দাবি করছেন, কিন্তু তারা এই ভুলটা কি করে করছেন? তারা এরকম করতে পারতো যে তারা সেখানে প্রার্থী দিতেন, প্রার্থীরা পরবর্তী যখন জোট হতো প্রার্থীরা তাদের প্রার্থীতা প্রত্যাহার করতো, কিন্তু জামাত এই কাজটি করেনি। তারা নিজেরা প্রায় 200 বা 250 মতো আসনে প্রার্থীতা দিয়েছে, বাকিগুলো জোটের জন্য রেখেছিল। এই জোটের সাথে তাদের এখন বলি বলা হচ্ছে না, কারণ চরমোনাইকে 100 আসন দিলে কোনোভাবে এটা সম্ভব না বলছে জামাত। আবার চরমোনাই বলছে এই 100 আসনে তাদের টার্গেট ছিল আরো বেশি, কারণ সারা দেশে তাদের শক্তিশালী সংগঠন আছে এবং তারা বলছে যে সেখানে তারা বিজয় লাভ করবে এমন সম্ভাবনাও আছে। তো এই থেকে এখন চরমোনাই আর জামাতের মধ্যে বিরোধটা বেজে গেছে। তারপরে চরমোনাইকে এখনো কি বলবো পক্ষে রাখার জন্য জামাত ট্রাই চালিয়ে যাচ্ছে। তবে ভেতরের যে তথ্য পাচ্ছে, জামাতের একটা গ্রুপ বলছে যে তারা যেহেতু চরমোনাই তাদেরকে শেষ সময় এসে এরকম চাপে ফেলছে, তারা ঠিক ব্ল্যাকমেল শব্দটা ব্যবহার করতে চাইছেন। তারা বলছে যে না, আমরা সবাই আন্দোলনমুখী রাজনৈতিক দল ইসলামের পক্ষে কাজ করি, আমরা ব্ল্যাকমেল শব্দটা ব্যবহার করতে চাই না। আমরা বলতে চাই যে চরমোনাই আমাদের সাথে থাকবে। তবে চরমোনাই এই জোট ছেড়ে চলে যাচ্ছে এমন ইঙ্গিত ইতিমধ্যে পাওয়া গেছে। মাওলানা মামুনুল হকও তার জামাত যে আসন দিতে চাইছে তার চেয়ে বেশি চাইছেন। এই জন্য মাওলানা মামুনুল হকও এখন আনসার্টেন অবস্থায় আছেন যে তিনি শেষ পর্যন্ত জোটে থাকবেন কিনা। তবে এনসিপির সাথে কথা বলে যেটা জেনেছি যে এনসিপিও জামাতের সঙ্গে থাকছে। তবে কর্নেল ওলি বা এরকম আরো কয়েকজন ব্যক্তি জামাতের জোট দেয়, আমরা দেখলাম যে জামাত হয়তোবা আগামী নির্বাচনে কিছুটা ফাইট দিতে পারবে বিএনপির বিপরীতে। তবে বিএনপির মধ্যে একটা কি বলবো সুখের খবর হলো এরকম, তারেক রহমান সাহেব উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন এবং তিনি এমন কিছু দুর্দান্ত সিদ্ধান্ত নিচ্ছেন যে দুর্বল বিএনপিকে বা বিভিন্ন ন্যারেটিভে কি বলবো যে কাহিল হয়ে যাওয়া বিএনপি আবার সোজা হয়ে দাঁড়াচ্ছেন জনাব তারেক রহমানের নেতৃত্বে। এবং এই মুহূর্তে জামাতে মোটামুটি একটু চাপে আছে তারেক রহমান দেশে আসায়। এতদিন যে জোয়ারটি ছিল জামাতের পক্ষে, আমরা আপাতত খেয়াল করছি যে সেই জোয়ারটা একটু স্তীমিত হয়ে যাচ্ছে। আর তারেক রহমান প্রতিদিনই তাকে নতুন ভাবে জনগণের সামনে পেশ করছেন। তিনি চাইছেন না প্রচার হোক, কিন্তু বাংলাদেশের গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া এগুলো সবসময় আলোচনা রাখছে, মানুষের পারসেপশন তারেক রহমানের দিকে যাচ্ছে। এখন যদি আমরা প্রশ্ন করি তাহলে চরমোনাই কি সঠিক পথে নাকি ভুল পথে, এটা চরমোনাইয়ের নেতৃত্ব বুঝবেন। মাওলানা ফজলুল করিমকে নিয়ে অভিযোগ এসছে, তিনি জোটটি শেষ পর্যন্ত ভেঙে দিচ্ছেন এমন অভিযোগ করা হচ্ছে। তবে ফজলুল করিম হুজুর বললেন যে না, তারা জামাতের কাছ থেকে যে আসন চাইছে জামাত সেই আসন না দিলে তারা জোটে থাকবে না। এখন একটা প্রশ্ন তৈরি হতে পারে, সেই প্রশ্নটা হলো যে এই জোটের হিসেবে সাধারণ মানুষ কি ভাবছে। আমি যতটুকু কথা বলে বুঝতে পেরেছি জামাতের একটু এডুকেটেড গ্রুপটা চাইছে না চরমোনাই তাদের সঙ্গে থাকে। কারণটা হলো যে জামাত একটু উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, তারা ব্রাদারহুড বলতে পারি, তারা কি বলে একেপি বলতে পারি, এরকম কিছু দলের সাথে তাদের নিজস্ব একটা চিন্তাধারার মিল আছে। তো জামাত যদি আগামীতে সরকার গঠন করে, এটা আমি জানি না, জামাতিরা যাতে স্বপ্ন দেখছে জামাতের ভাইরা, ধরলাম জামাত আগামীতে ক্ষমতা আসলো, জামাত কি চরমোনাইকে নিয়ে পার্লামেন্টে সুবিধা করতে পারবে? দর্শক, এটা আর এখন গোপন রাখার কোনো বিষয় না যে এই জামাতের নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট ভেঙে যাওয়ার প্রধান কারণই হচ্ছে যে ইসলামী আন্দোলন যার নেতৃত্বে আছেন চরমোনাইয়ের পীর সাহেব মুফতি সৈয়দ রেজাউল করিম, তিনি আসলে বেশি আসন দাবি করতেছেন। তাদেরকে 40 থেকে 45টা আসন ছাড়তে রাজি হচ্ছে জামাত, কিন্তু তারা 70 থেকে 75টা চায়। এর আগে অবশ্য 100-110টা চাইতো। এখন এই জন্য আসলে দায়ী কে? সমস্যাটা আসলে কোথায়? দেখুন, সমস্যাটা আসলে এককভাবে কাউকেই দায়ী করা ঠিক না, বাট এটা আগে থেকেই আসলে এদিক ওদিক হয়ে গিয়েছে। এখন বিএনপি বড় দল, বিএনপি বেশিরভাগ আসলে নিজের প্রার্থীকে দিয়েছে, সামান্য কিছু আসলে ছেড়েছে জোট প্রার্থীদের, তাও কিন্তু বিশাল সমস্যা। জায়গায় জায়গায় বিদ্রোহী প্রার্থী, এই যে নূরের আসনে হাসান মামুন এখন পর্যন্ত সে বলছে আমি দল আমাকে বহিষ্কার করুক আমি থাকবই। রুবিন ফারহানা সেম, আরো আছে অনেকে, এটা ভোটের মাঠে দেখবেন। তো এখানে হিমশিম খাচ্ছে। আর যাদেরকে বিএনপি জোটে নিয়েছে ওরা বড় নেতা বা দল নাই, কিন্তু ওই হিসাবে কিন্তু জামাতের জোটের সবগুলো দলই মোটামুটি খারাপ না। এখন প্রথম কথা হয়েছিল জামাত ইসলামী, ইসলামী আন্দোলন এবং ওই যে মামুনুল খেলাফতের মজলিস সহ তারা একসঙ্গে থাকবে, ইসলামী জোট হবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এনসিপি কিন্তু সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলেছে। তারা একদম শেষ সময় এসে তারা বলেছে আমরা জামাত জোটে যাবো। তো এক্ষেত্রে আবার এনসিপি তো ভাঙন দেখা দিয়েছে, কিছু দল ছেড়ে গিয়েছে, নতুন করে দল করবে শুনতেছি এখন। তো এরপরে আবার আসলো যে এবি পার্টি মঞ্জুর, তারা আসলো, আব বাংলাদেশ আসলো, তারপরে কর্নেল ওলি লিবারেল ডেমোক্রেট আসলো। তো এরা তো ইসলামী দল না। এখন জামাত চিন্তা করলো যে এদেরকে নিয়ে তো ভালো, তাহলে একটা ইসলামী দল বলতে পারবে না কেউ। এখানে মুক্তিযোদ্ধা আছে, মেজর আক্তারকে নিচে বিতর্কিত, আবার জুলাইয়ের যে শক্তি তারা আছে। এবং আগেও বলেছি আমি জরিপে বিশ্বাসী না, কিন্তু তারপরেও এই পর্যন্ত যে 5টা জরিপ এসেছে সবগুলো জরিপে কিন্তু 6 থেকে 7% বা 8% লোক বলতেছে আমরা এনসিপি কে ভোট দিব, কারণ এনসিপি জুলাই বিপ্লবের পক্ষে শক্তি। একটা নতুন রাজনৈতিক দলের কিন্তু এটা একটা বড় প্রাপ্তি। হোক তারা ক্ষমতা যেতে পারবে না, বাট এই যে একটা নতুন দল, তরুণ পোলাপান, তাদের এই যে 7 থেকে 8% এটা কিন্তু কম না। এবং প্রত্যেকটা জরিপেই
ইসলামী আন্দোলনের 1 থেকে 1.5% বা 3% বেশি না। তারপরেও ইসলামী আন্দোলন 100 থেকে 120 টাকা, যেখানে এনসিপি তারা 30টা আসনেই তারা বলে ঠিক আছে আর দরকার নেই, সেখানে ইসলামী আন্দোলন তারা মানে এই বার্গেন করতে করতে শেষ পর্যন্ত 60 থেকে 65 বা 70 আসনে এসে থেকেছে। এবং গতকাল রাতে যে মজলিসে শুরা সেখানে বৈঠক হয়েছে, সেখানে তারা শুধু এই আসন চাই না, ক্ষমতায় গেলে কে কোন পোস্ট পাবে, শাসন ব্যবস্থা কি হবে, এগুলো নিয়ে একটা বিস্তারিত বিবরণ চাই। দেখুন, এই ইসলামী আন্দোলনকে এবং খেলাফতের মজলিসকে আসলে রেখে জামাত ইসলামের জোট করা সম্ভব না। আমি আগেও আমরা চিন্তা করেছি, বাট বলি নাই, কারণ জামাত ইসলামী চায় মডারেট ইসলামিক কান্ট্রি, এবং তারা অলরেডি আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন তারা জামাত ইসলামকে সমর্থন করেছে, তাদের কথা অনুযায়ী জামাত ইসলাম লোগো চেঞ্জ করেছে, এবং তারা বলেছে যে বাংলাদেশ ক্ষমতা আমরা যদি যাই, জনগণ যদি ক্ষমতায় বসায়, তাহলে আমরা যে আইন আছে ওই আইনই রাখবো, আমরা এক্সট্রা কোনো ইসলামী আইন এর উপর চালু করবো না। অথচ মুফতি রেজাউল করিম তিনি খালিদ মহিউদ্দিন সাথে স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে তারা ক্ষমতায় গেলে আফগানিস্তানের মতো ইসলামী আইন করবেন, এবং সেটা বাংলাদেশের মতো দেশে এটা এক ধরনের অসম্ভব বলা চলে। এইসব বিষয় নিয়ে কিন্তু ঝামেলা হবে এবং এখনই নির্বাচন সামনে, ক্ষমতায় গেলে কাকে কোন পোস্ট নিবে, কাকে কোন পদ দিতে হবে, প্রধানমন্ত্রীকে হবে, এইসব বিষয় নিয়ে আসলে আলোচনা আর পর্যাপ্ত সময়ও এখন আছে বলে তো আমি মনে করি। যাই হোক, তারপরেও তারা এগুলো চায়। জামাত বেশ কয়েকবার তারা নির্বাচন করেছে, এমপিও হয়েছে, একবার 18টা, একবার 3টা এরকম। বাট ইসলামী আন্দোলনের কেউ পর্যন্ত এমপি হয়েছে কিনা আমার জানা নেই, থাকতেও পারে 1 জন 2 জন, আমি জানি না। বাট এখন তারা এতগুলো আসন চায় এবং তারা জোট ছেড়ে বেরিয়ে যাবে। এখন আমার কথা হচ্ছে যে ভাই, ইসলামী আন্দোলনের লাভটা কি এখানে? আমি তো মনে করি যে জামাত জোট ছেড়ে গেলে ইসলামী আন্দোলন, তারপরে মামুনুল হকের খেলাফতের মজলিস তারা একটা আসনও পাবে না। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।